সংসদের দক্ষিণ প্লাজায় এমপিদের শপথ, সার্ক নেতাদের আমন্ত্রণ, নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জল্পনা কল্পনা। জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করতে বসুন্ধরার বাসায় তারেক রহমান, এরপর জামির নাহিদের বাসায়। নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে পর্যবেক্ষণ সংস্থা, অনিয়মের অভিযোগ জামায়াতের, কাল বিক্ষোভের ডাক। আসছে রমজানে 18 ফেব্রুয়ারি থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। প্রথা ভেঙে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই স্থানে শপথ পড়ানো হবে মন্ত্রিপরিষদ সদস্যদেরও। মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন তা নিয়ে চলছে নীতি নির্ধারক পর্যায়ের পর্যালোচনা। নতুন সরকার গঠনের মধ্য দিয়ে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হবে আশা বিএনপি নেতাদের। ইফতেখার রেজার রিপোর্ট। নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য জাতীয় সংসদ ভবন নতুনভাবে সাজানো হচ্ছে। ভবনের অভ্যন্তরে ধোয়া মোছার কাজ চলছে এবং সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। 2 দশক পর ক্ষমতার বাইরে থাকা বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে, যার নেতৃত্বে আছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিভিন্ন সংসদীয় আসনে জয়লাভ করা প্রার্থীরা রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করতে আসেন দলটির চেয়ারম্যানের সাথে। সাধারণ মানুষের জীবনযাত্রা যেন আরেকটু সহজ হয় সেই ব্যবস্থা আপনি নেবেন, আমি শিওর। এই যে বিভিন্ন পেশা এবং অনেক সিনিয়র অনেক জুনিয়র এরা আসছে, এই পার্লামেন্ট তো আমি মনে করি প্রাণবদ্ধ পার্লামেন্ট হবে। আমাদের যে সরকার গঠিত হচ্ছে এই সরকারের অধীনে এই বাংলাদেশ সুন্দরভাবে সুচারুভাবে চলবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি সাংবাদিকদের বলেন, শপথ গ্রহণ হলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে। সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই বাংলাদেশের মানুষের পাশেই আমাদেরকে দায়িত্বটুকু গ্রহণ করতে হবে এবং কঠিন দায়িত্বটুকু পালন করতে হবে। যথেষ্ট পরিমাণ সম্মান এবং মর্যাদার পাশেই আমরা যেন এই দায়িত্বটুকু পালন করতে পারি। ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় সবাই মিলে কাজ করবে বলেও আশা নেতাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এর আগে শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় হাইকমিশন জানায়, ওই দিন ভারতে এআই সামিট থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে যেতে পারছেন না। এ কারণে প্রধানমন্ত্রী মোদীর পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়া যেমন এখন ক্ষণ গণনা মাত্র, তেমনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন কারা তা নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা। রাজনৈতিক অঙ্গনে কৌতূহলও রয়েছে ব্যাপক। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিজ্ঞ এবং তরুণ নেতৃত্বের হাতেই তারেক রহমান তুলে দেবেন মন্ত্রিত্বের চাবি। এমনকি বিএনপি জোটে নির্বাচন করেও যারা বিজয়ী হতে পারেননি তারাও টেকনোক্রেট কোটায় মন্ত্রী হতে পারেন। সব মিলিয়ে কেমন হতে পারে আগামীর মন্ত্রিসভা, জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলীয় প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন। এখন দলীয় অন্দরমহল ও রাজনৈতিক মহলে মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিএনপির নীতি নির্ধারকরা এখন ব্যস্ত তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিতে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, অভিজ্ঞ ও দক্ষ তারুণ্যের মিশ্র
নির্বাচন করেননি, কিন্তু দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদের 2 জন নেতাকে মন্ত্রিসভায় রাখার কথাও শোনা যাচ্ছে। সংখ্যালঘু ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে থেকেও মন্ত্রিসভায় একাধিক জনকে রাখা হবে। এক্ষেত্রে একজন প্রবীণ নেতা এবং পার্বত্য এলাকার একজন নেতার নামও আলোচনায় রয়েছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় জামায়াত আমিরের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যান বিএনপি চেয়ারম্যান। এ সময় তার সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের আমির বিএনপির শীর্ষ নেতাদের সাদরে গ্রহণ করেন। এ সময় উভয় দলের নেতারা ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এরপর সন্ধ্যায় বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বসুন্ধরা এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, তারেক রহমান তো জামায়াতের আমিরের বাসায় গেছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান। এখনও জামায়াতের আমিরের বাসায় অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান, এখনও জামায়াতের আমিরের বাসায় রয়েছেন এবং এরপরে তিনি আসলে এটা শেষ করে যাবেন হচ্ছে নাহিদ ইসলামের বাসায়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। জামায়াতের আমিরের বাসায় তিনি এসেছেন, তারেক রহমান এসেছেন 7টার কিছু পর, বলা যায় 7:10 থেকে 12 এমনটা সময় তিনি এখানে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত তিনি ভেতরে রয়েছেন এবং জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে এবং তার বাসায় তিনি সাক্ষাৎ করতে এসেছেন। আসলে নির্বাচন পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে যে পরিস্থিতি, যে উদ্ভূত অবস্থা, সেই জায়গায় তারেক রহমান বিএনপি চেয়ারম্যান জামায়াতের আমিরের সাথে সৌহার্দ্য বিনিময় করতে এসেছেন। অর্থাৎ এই দুটি দল রাজনীতির মাঠে গেল কিছুদিন আগেও কিন্তু তুমুল বিরোধী প্রতিদ্বন্দ্বিতায় আদর্শিক জায়গা থেকে বিরোধী অবস্থানে ছিল, রাজনীতির জায়গা থেকে বিরোধী অবস্থানে ছিল, কিন্তু রাজনীতির যে সৌন্দর্য বা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আগামীতে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেই বিষয়টির জন্য, সেই বিষয়গুলো আলোচনার জন্য এবং রাজনীতির এই সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বা অবস্থানগুলো জানান দেওয়ার জন্যই তার সৌন্দর্যকে প্রদর্শন করলেন তারেক রহমান এবং তিনি আসলেন জামায়াতে আমিরের বাসায় সৌজন্য সাক্ষাৎ এবং নির্বাচন পরবর্তী সাক্ষাৎ করতে, এবং তিনি যাবেন নাহিদ ইসলামের বাসায়ও। তো বাংলাদেশের রাজনীতিতে আসলে যেই বিরোধমুখী, যে মুখ দেখাদেখি না হওয়ার যে রাজনীতিটা এতদিন চালু ছিল বা পর্যায়ক্রমে এই পর্যায়ে চলে এসেছিল, সেই রাজনীতিতে এই ধরনের সাক্ষাৎ বা সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে একজন বিরোধী পক্ষের একজন প্রধানের বাসায় আসার এই সৌন্দর্যটুকু নতুন অনাগত দিনে বাংলাদেশের সামনের রাজনীতিতে এক ধরনের ভালো ইতিবাচক বার্তা দিচ্ছে বলেই সাধারণ মানুষ মনে করে। এবং বিএনপি, আপনি জানেন যে বিএনপি ইতিমধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং তারেক রহমান এবারে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং পাশাপাশি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার রাজনৈতিক জীবনে প্রথম তিনিও সংসদ সদস্য হলেন এবং পাশাপাশি তিনিও সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা হতে যাচ্ছেন বলেই এখন পর্যন্ত তিনি, যার কারণে প্রধান বিরোধী দলের সাথে সরকার দলের প্রধানের এক ধরনের যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান, সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় এবং সামনের রাজনীতির পথ চলায় সেটি যে একটি মাইলফলক হয়ে থাকবে, সেই বার্তাই আসলে দিলেন তারেক রহমান এবং আগামী দিনে সব রাজনৈতিক দলকে নিয়েই সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে তার পরিকল্পনা, তিনি যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনারই একটি ইতিবাচক বার্তা তিনি জানান দিলেন। তো তিনি বের হবেন কিছুক্ষণের মধ্যে এবং যাবেন নাহিদ ইসলামের বাসায়। জানছিলাম তারেক রহমানের জামায়াত আমিরের বাসায় যাবার খবর। ছোট কিছু ত্রুটি ছাড়া এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। এই প্রশ্নের জবাবে সংস্থাটি বলছে, বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রাজনীতির মাঠে ফিরতে হবে আওয়ামী লীগকে। একই দিনে অন্য আরেকটি সংবাদ সম্মেলনে দেশের 4 পর্যবেক্ষণ সংস্থা বলছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতিতে নির্বাচন ছিল গ্রহণযোগ্য। নাজিবুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ আর তার গ্রহণযোগ্যতা কেমন ছিল
তা জানাতে রবিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। পর্যবেক্ষক দলের সদস্যরা বলছেন, ভোটার উপস্থিতির হার আশাব্যঞ্জক, তবে ৭০ থেকে ৮০% উপস্থিতির ধারণা ছিল তাদের। বড় কোনো সংঘাত ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ছিল বলেও পর্যবেক্ষণ দেন তারা। কথা বলেছেন পতিত আওয়ামী লীগের ফেরা নিয়েও। আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে বলতে গেলে একটি কার্যকর অন্তর্বর্তীকালীন ন্যায় বিচার প্রক্রিয়া অত্যন্ত জরুরি। গণতান্ত্রিক স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে এই ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা আশা করি নতুন সরকার এ বিষয়ে সুস্পষ্ট ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া আমি ব্যক্তিগতভাবে বহু ভোটারের সঙ্গে সাক্ষাৎ করেছি যারা জীবনে প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ শান্তিপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথমবার অংশগ্রহণ করেছে। পৃথক আরেকটি যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করেন দেশীয় 4টি সংস্থা। নির্বাচনের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের পর্যবেক্ষণ সহ ভোটের দিনের পরিবেশ নিয়ে মত দেন তারা। জানান, সংখ্যালঘুদের উপস্থিতি ছিল সন্তোষজনক, তবে নির্বাচনের দিন 22টি আসনে 45টি সহিংসতার তথ্য দেন তারা। এই সহিংসতার ফলে আমরা জানি যে প্রাণঘাতী সহিংসতা সবচেয়ে বেশি, তো প্রাণহানির ব্যাপার আমরা দেখছি যে এখানে সম্পদ নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে কিনা। তো আমাদের সুনির্দিষ্ট অনেকগুলো সূচক আছে। জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু ভোট কেন্দ্রে পর্যবেক্ষকদের দায়িত্ব পালনে বাধা দেয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 32 আসনে ভোট জালিয়াতি এবং অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে জমা দিয়েছে 11 দলীয় জোটের একটি প্রতিনিধি দল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান তারা। পরে নির্বাচন কমিশন সচিবের সাথে প্রায় 1.5 ঘণ্টার সংলাপ শেষে ভোট কেন্দ্রে ফলাফলের সাথে ঘোষিত ফলাফলের অস্বাভাবিক পার্থক্য দেখা গেছে বলে জানান 11 দলীয় ঐক্য জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, ফলাফল শিটেও অনেক ঘষামাজার চিত্র দেখা গেছে। অভিযোগ আমলে নিয়ে শিগগিরই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করেন তিনি। অনিয়ম ও সহিংসতার প্রতিবাদে কাল ঢাকায় বায়তুল মোকাররমে প্রতিবাদ সভা করা হবে বলেও জানান তিনি। আমরা তালিকা জমা দিয়েছি, কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক। আমাদের কমপ্লেন আমরা দিয়ে গেলাম, আইনের দরজা খোলা আছে। ওনারাও বলেছেন আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বায়তুল মোকাররম উত্তর গেট থেকেই আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংস্কারের ওপর যে গণভোট হয়েছে তার পুরোটাই মানতে হবে। সরকারি দল যদি ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে তাহলে তার দলের সহযোগিতা থাকবে। দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখোলা ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি আরও বলেন, সমাজকে দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। বিচার বিভাগে এমন মানুষ যাওয়া দরকার যে নিজের স্বার্থ দেখবে না, 18 কোটি মানুষের স্বার্থ দেখবে। কোনো নেতাকে ঋণখেলাপি হওয়া যাবে না। পৃথক দুটি ঘটনায় 2 জামায়াত কর্মী নিহতের ঘটনায় তাদের স্বজনদের সমবেদনা জানাতে কিশোরগঞ্জে যান জামায়াতের আমির। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই। কারো উপর সামান্য কোনো অবিচার হলেই আমরা কিন্তু প্রতিবাদ করি। সংস্কারের যে প্রস্তাবের উপরে গণভোট হয়েছে এটা পুরাটাই মানতে, এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই। সরকারি দল যদি ইতিবাচকভাবে তারা কার্যক্রম করেন আমাদের সহযোগিতা থাকবে নিশ্চয়, কিন্তু জনস্বার্থ যদি বিঘ্নিত হয় তাহলে তো আমরা জনগণের পক্ষেই আমরা অবস্থান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 290 আসনের বিপরীতে বিএনপি পেয়েছে 49.97% ভোট, আর জামায়াতে ইসলামী 227 আসনের বিপরীতে পেয়েছে 31.76% ভোট। বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের এই হার সাংবাদিকদের জানায় নির্বাচন কমিশন। ভোটের হারে তৃতীয় অবস্থানে আছে জাতীয় নাগরিক পার্টি NCP। 32 আসনে প্রার্থী দিয়ে তারা পেয়েছে 3.05% ভোট।
গেল 3 সংসদে বিরোধী দলে থাকা জাতীয় পার্টি 199 আসনে প্রার্থী দিয়ে ভোট পেয়েছে 0.89%। ইসলামী আন্দোলন বাংলাদেশ 257 আসনের বিপরীতে পেয়েছে 2.70%। বাংলাদেশ খেলাফতে মজলিস 34টি আসনের বিপরীতে পেয়েছে 2.09%। এছাড়া নির্বাচনে অংশ নেয়া জমিয়াতে উলামায়ে ইসলামে বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন, বাসদ মার্ক্সবাদী, গণফোরাম ও নাগরিক ঐক্য সহ বাকি দলগুলোর প্রাপ্ত ভোটের হার 1%-এর নিচে। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমান নির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাদের পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, প্রকৃতপক্ষে ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচন আসন্ন হওয়ায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচন কাল পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন। তাই বিষয়টি নিয়ে অহেতুক অনুমান নির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বিবৃতিতে। গত কয়েক বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট দেশের ভোক্তা সাধারণ। এমন প্রেক্ষাপটে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা সিন্ডিকেট মুক্ত বাজারে ন্যায্য মূল্য নিশ্চিতের। আর শিল্প মালিকদের দাবি, কারখানায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহের পাশাপাশি রপ্তানি বাণিজ্যে নীতি সহায়তা। বিশ্লেষকরা বলছেন, আগামী 5 বছরে একটি স্বস্তিদায়ক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে সরকার গঠনের পরপরই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। সেলিম মালিকের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের শেষ বছর 2024-এ বাজারের নিত্যপণ্যের মূল্যস্ফীতি ছিল 10%-এর উপরে। গত 18 মাসে ধীরে ধীরে মূল্যস্ফীতি বেশ খানিকটা কমলেও এখনও তা 8.5%-এর বেশি। এমন বাস্তবতায় বিএনপি সরকারের কাছে পণ্যের ন্যায্য দাম নিশ্চিতে উদ্যোগের দাবি ভোক্তাদের। চাউল ছিল কত 50 টাকা 40 টাকা, এখন দ্বিগুণ 80 টাকা। তেলের কেজি ছিল আগে লিটার ছিল 60 টাকা থেকে এখন আসলো কত 200 টাকা। আমাদের সাধ্যের মধ্যে যেন আমরা বাজার করতে পারি এবং ব্যবসায়ীদের যেন লস না হয়, সব দিক দেখে শুনে যেন ব্যালেন্স রাখা হয়, সেটাই আশা করি। আন্তর্জাতিক বিশ্বে অস্থিরতার পাশাপাশি জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষে গত কয়েক বছরে বন্ধ হয়ে গেছে শত শত শিল্প কারখানা। উদ্যোক্তারা বলছেন, স্বস্তিদায়ক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সবার আগে দরকার নিরাপত্তা। আইন শৃঙ্খলার কঠোর অবস্থানে যদি না যাওয়া হয়, অর্থাৎ জিরো টলারেন্সে না আনা যায়, তাহলে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন হবে। জ্বালানি সংকট সমাধানের একটা উদ্যোগ ত্বরিতভাবে নিতে হবে। নতুন সরকারের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও দেশি বিদেশি বিনিয়োগে ব্যবসার পরিবেশ উন্নত করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। ইউএসএ তার ওয়েবসাইটে এই রিপোর্ট দিয়ে বসে আছে যে তোমাদের দেশে ইজ অফ ডুইং বিজনেস সিচুয়েশন খুবই খারাপ, কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই, করাপশন ইজ এ মেইন অবস্টেকেল, ওয়ান অফ দ্য মেজর অবস্টেকেল। এগুলোকেও ওভার অ্যাড্রেস করতে হবে। মূল্যস্ফীতি এটা নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনাকে উন্নত করে এবং তারপরে মধ্যমেয়াদে সরবরাহটা নিশ্চিত আরও যাতে আমরা বৃদ্ধি করতে পারি। তারা বলছেন, সমৃদ্ধ অর্থনীতির জন্য অর্থনৈতিক পরিকল্পনাও ঢেলে সাজাতে হবে। 2026-27 যে বাজেট, সেখানে অর্থায়ন, সেটার মধ্যে কোন কোন জায়গাগুলোতে প্রায়োরিটি দিবেন তারা, এইটা হলো আমার মনে হয় যে আগামী 100 দিনের মধ্যে তাদেরকে হাত দিতে হবে। তারপরে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজগুলো, যেখানে নাকি আরেকটু মধ্যমেয়াদে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এইসব বিষয়গুলো নিয়ে এক নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা। বিশ্লেষকরা বলছেন, ভালো অর্থনীতি মানেই ভালো রাজনীতি, আর তার ঠিকঠাক বাস্তবায়ন করতে না পারলে সবাইকে তার খেসারত দিতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপিকে অভিনন্দন ও সহযোগিতার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, কারা কারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়াজ আহমেদ তৈয়বের বিদেশে যাওয়ার বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন উপদেষ্টা। নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে 61তম ও শেষ এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেস সচিব জানান, সুষ্ঠু নির্বাচনে পুলিশ তাদের ভূমিকা পালন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে শঙ্কা ছিল, কিন্তু নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। সরকার দেশের আইন শৃঙ্খলার উন্নতি, বৈদেশিক চুক্তিসহ দায়িত্ব পালনকালে 90% সফল বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।